বিকেলবেলা বাহিরে মরা রোদ, মৃদু আওয়াজে ফ্যান ঘুরছে। প্রান্ত এক মনে একটা বইয়ের পাতায় চোখ দিয়ে আছে। পুরো রুম জুড়ে নিস্তব্ধতা। সেই নিস্তব্ধতা ভেঙে গেল মৌনির রিনরিনে গলার স্বরে। প্রেম কি? প্রশ্ন ছুড়ে দিয়ে গালে হাত ঠেকিয়ে উদাস চোখে তাকালো মৌনি। প্রান্ত ভূত দেখার মতো চমকে ওঠে। বইয়ের পাতা থেকে মনোযোগ সরিয়ে মৌনির দিকে তাকালো। মৌনি ফের প্রশ্ন ছুড়ে, বলুন না, প্রেম কি? প্রান্ত ভূত দেখার মতো চমকে ওঠে। বইয়ের পাতা থেকে মনোযোগ সরিয়ে মৌনির দিকে তাকালো। মৌনি ফের প্রশ্ন ছুড়ে, বলুন না, প্রেম কি? এসব কি ধরনের প্রশ্ন মৌনি? চুপচাপ পড়ো, ধমকে বলল প্রান্ত। মনির ভ্রুচূড়া সঙ্গে সঙ্গে কুঁচকে গেল। কেন? একটা জিনিস না জানলে সেটা আপনার কাছ থেকে জেনে নিতে পারি না? না, পারো না। সব কিছু তোমার কাছ থেকে জেনে নেওয়া যায় না। আর তুমি এই বয়সে এসে এসব জানো না? মজা করছো? এখানে মজার কি পেলেন? আমি তো আগেই বলেছি আমি ভালো মেয়ে, তাই এখন কখনো এসবে জড়াইনি, জানিও না জিনিসটা কি। এটা হলে কীরকম অনুভূতি হয়? প্রান্তের মেজাজ চড়ে যাচ্ছে, তবু সে নিজেকে সামলে কাঠখোট্টা কণ্ঠে বলল, তোমার এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। বইয়ের কোনো প্রশ্ন থাকলে বলো, উত্তর দিচ্ছি। এখন চুপ থাকো প্লিজ। উফ, এটার উত্তর দিলেই আমি পড়ব, নইলে এই যে বই বন্ধ। বলতে বলতে মনি সত্যি সত্যি বই বন্ধ করে ফেলল। প্রান্ত কিরমির করে বলে, প্রেম একটা ভয়ঙ্কর জিনিস। এটা হলে ভয়ঙ্কর সব অনুভূতি হয়। সেসব অনুভূতির সাথে সাক্ষাৎ করতেও সেরকম মনের জোর লাগে, নইলে হয় না। হয়েছে শুনেছ? এবার বই খোলো, খোলো বই। উত্তর পেয়ে মৌনি সন্তুষ্ট। সে বই খুলতে খুলতে আবার প্রশ্ন ছুড়ে দেয়, আপনি কখনো এই অনুভূতির সাক্ষাৎ পেয়েছেন? তারপর আর চোখে প্রান্তের দিকে তাকালো। দেখলো হতভম্ব একটা মুখ কেমন কটমট করে তাকে দেখছে। মৌনি হেসে দিল, আপনাকে রাগলে তো খুব ভালো দেখায়। এই শুনুন না, আপনি সবসময় রাগ রাগ করে থাকবেন কেমন? প্রান্ত হতচকিত। এই মেয়ের কথাবার্তা মোটেও সুবিধার ঠেকছে না। অনেক সিনেমার গল্পে দেখেছে সে শিক্ষক ছাত্রীর প্রেম বিয়ে হয়, তবে কি এবার এইসব এমন কোনো ঘটনার সম্মুখীন হতে যাচ্ছে সে? প্রান্তের বুকটা আতকে উঠল, দম বন্ধ হয়ে আসতে যাচ্ছে, মাথা চক্কর দিচ্ছে। প্রান্তের ক্ষমার্ত মুখটা দেখতেই মৌনির ঠোঁটের হাসি মিলিয়ে গেল। সে চিন্তিত ভঙ্গিতে জিজ্ঞেস করে, কি হলো? আপনি এমন করছেন কেন? আজ আর পড়াবো না, আমি আসছি, অনেক কষ্টে বলল প্রান্ত। মৌনির তরফ থেকে কোনো উত্তর শোনার আগেই চলে গেল। মৌনি দীর্ঘশ্বাস ফেলে। সে কি খুব বেশি বিব্রত করে ফেলেছে প্রান্তকে? এই জন্যে চোরের মতো পালালো। মৌনির মা মাধুরী ঘরে ঢুকতে ঢুকতে বললেন, তোর বই পড়া হয়েছে? মৌনি বিষণ্ণ গলায় জবাব দিল, আমার না এসব একদম ভালো লাগছে না। তোর বাপের কোনো কাণ্ড জ্ঞান নেই। কোথাকার কোন ছেলে তাকে চেনে না, জানে না। ঘরে যুবতী মেয়েও আছে, তারপরেও কয়টা সার্টিফিকেটের উপর বিবেচনা করে নিয়ে এসেছে। উফ, মাধুরীর কণ্ঠে বিরক্তি ঝরে পড়ছে। মৌনি বইগুলো গোছাতে গোছাতে বলল, তাতে কি? আর উনি তো ভালোই মনে হলো আম্মু, খারাপ কিছু দেখিনি। তুই ওনাকে একদিন দেখেই বুঝে গেছিস যে কেমন? তুই আমার পেটে হয়েছস নাকি আমি তোর পেটে হয়েছি? এই দুনিয়া কে চিনে বেশি? কে? মনি ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলে, অবশ্যই তুমি। হ্যাঁ, আমি চিনি। জগতে কারা ভালো কারা খারাপ বুঝি। মানুষের মুখ দেখলেই সব বোঝা যায়। এই জন্য আমার এত মাথা ব্যথা। মাথা ব্যথার কিচ্ছু নেই। কোনো খারাপই দেখলে না করে দিও, আগে দেখে নেই। এসব পোলাপান অনেক চালাক হয়, বুঝেছিস? এরা তলে তলে সব করে, সহজে ধরা যায় না। আচ্ছা শোন, তুই কিন্তু বেশি একটা মিশবি না। এসব ছেলেরা মেয়ে পটাতে উস্তাদ হয়। মনির বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। তাকে প্রান্ত আর কি পটাবে? সে নিজেই তো প্রান্তকে পটাতে চাইছে, কিন্তু এই কথাটা মাকে বলা যাবে না, কখনো না। আম্মু তুমি যাও তো, আমি আবার পড়বো। মাকে ভাগাতে মনি বই খুলে পড়ার বাহানা করলো। মাধুরী আরও কিছু বলতে চাচ্ছিলেন। মনিকে পড়তে দেখে কিছুক্ষণ কপাল কুঁচকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, আচ্ছা পড়। চলে গেলেন।
তিনি চলে যেতেই মৌনি স্বস্তির নিঃশ্বাস ফেলল। আনহি গুটিয়ে গুটিয়ে ছেঁড়া জুতোটা দেখছে। কিভাবে সেলাই করালে জুতোটা আবার সুন্দরভাবে ইউজ করা যাবে, আর সেলাইটা কেউ বুঝবেও না, তাই ভাবছে। এমন সময় রতি রুমে ঢুকলো। কি করছো আনহি? জানতে চাইল রতি। জুতোটা দেখছিলাম ভাবি। মা, জুতো ছিল কি করে? আর বলো না, সকালে আসার পথে এক অন্ধের সাথে ধাক্কা খেয়েছিলাম, তখনই অর্ধেক ছিঁড়ে গিয়েছিল, বাকি পথ আসতে আসতে পুরোটা গেছে বলে হতাশার শব্দ করলো আনহি। মুখ দিয়ে ওহ, অন্ধ লোকটাও পড়ে গিয়েছিল, ব্যথা পায়নি তো? চিন্তিত গলায় জানতে চাইল রতি। আনহি একটু হাসলো। আরে সত্যি সত্যি অন্ধ না, একটা গার্লফ্রেন্ড নিয়ে হাঁটছিল, তাই আমাকে দেখতে পাইনি, আমি সরে যাওয়ার আগেই দিল ধাক্কা। রতিও ক্ষীণ হাসলো। ও তাই বলো। তারপর চুপচাপ হয়ে রইল। আনহি জুতা পর্যবেক্ষণ করা শেষে রতির দিকে তাকায়। দেখল রতির মুখে আমাবস্যার আধার নেমে এসেছে। আনহি জিজ্ঞেস করলো, কি হয়েছে? তোমার মন খারাপ লাগছে? রতি প্রসঙ্গ পাল্টাতে চাইল। কিছু না, বাদ দাও। না, কেন বাদ দেব? আজ পর্যন্ত আমি তোমার কাছে কিচ্ছু লুকোইনি, তোমারও লুকোনো সাজে না। এখন ঝটপট বলো, কি হয়েছে? রতি কাল চুপ থেকে কণ্ঠ খাতে নামিয়ে বলল, তোমার ভাইয়ার কাছে বলেছিলাম আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা। আজ কদিন ধরে আমার অনেক সমস্যা হচ্ছে। তোমার ভাইয়া রাজিও হয়েছিল। তখন আম্মা আসলো আর 2000 টাকা চেক নিয়ে নিল। বলল ওনার নাকি অনেক কোমরে ব্যথা। আর অবাক গলায় বলল, আম্মার আবার কবে থেকে কোমরে ব্যথা হলো? কি জানি। রতির মন আরও খারাপ হয়ে গেল। সে জানে তার শাশুড়ি বাহানা করে টাকাটা নিয়েছে। কি করতে কে জানে। নিত 2টা দিন পরেই নিত। আজকে রতি বলল, আর আজকে ওনার এসে টাকা নিতে হলো। উফ, ভাইয়ার কাছে আর টাকা নেই? না, ছোট্ট করে জবাব দিল রতি। আজকে বাবার ব্যবসাটা থাকলেও অনেক ভালো হতো বলে আনহি চুপ করে গেল। নাসির মাহতাব কাপড়ের ব্যবসা করতেন। ওনার নিজের শোরুম ছিল, আবার আরাফও চাকরি করত। ওদের চকচকে থাকা দেখে সমাজের সবাই ভাবত ওরা বুঝি খুব উচ্চবিত্ত, অনেক ধন সম্পদের মালিক। এই পরিবারের বউ হয়ে এসে রতি বুঝল ওরা অতটাও বড় লোক না, মধ্যবিত্ত, তবে উচ্চ মধ্যবিত্ত, যাদের থাকা খাওয়ার বাইরেও হাজারটা ইচ্ছা অনায়াসে পূরণ করার সামর্থ্য থাকে। লিলি বেগম কখনোই সংসারের দিকে মন দেননি। কিভাবে 2 পয়সা জমা থাকবে, ভবিষ্যতের জন্য কিছু রাখা, 2 মেয়ের বিয়ের জন্য কিছু জমানো ইত্যাদি কিছুই উনি করেননি। সবসময় আয়েশিভাবে চলেছেন, বিলাসিতা করেছেন। রতির বিয়ের 4 মাসের মাথায় নাসির মাহতাব ব্যবসায় লস খেয়ে বসলেন একদম আচানক। সেই লসের ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই ওনার দোকানে ইয়ারবার প্যাকেট পাওয়া গেল। এই প্যাকেট এনেছিল তারই এক কর্মচারী, কিন্তু এই দোষে সে নিজেও দোষী সাব্যস্ত হলো। জেল হয়, জরিমানা হয়, জরিমানা দিতে গিয়ে পুরো দোকানটাই বেচতে হয়। জেল থেকে আনতে গিয়ে গ্রামের কিছু সম্পত্তিও বিক্রি করতে হয়। এরপর থেকে নাসির মাহতাব থমকে গেছেন। লিলি বেগমও ধানি লঙ্কার মতো জ্বলে উঠেছেন। সবসময় ঘেঘো বাঘিনী একটা। নাসির মাহতাবকে একদম পাত্তা দেন না উনি। সবসময় ছোট করে চলেন। বড়টা তো আগে থেকেই নেশাখোর, কাজকর্ম কিচ্ছু করে না। শেষে আরাফের ঘাড়ে চাপল সব দায়িত্ব। ভাগ্যিস বাড়িটা লিলি বেগমের নামে আছে, নইলে ঘরে যতটুকু সফলতা আছে তাও থাকতো না। নীরবতা ভেঙে আনহি মৃদু রাগ নিয়ে বলে, বাড়িতে যেটুকুনো জায়গা পরিশিষ্ট ছিল ওটাও বিক্রি করে দিল নিজের বড় মেয়ের জন্য। ধুমধাম করে বিয়ে দিতে হবে কি না? রতি বলল, তোমার বিয়ের সময় ধুমধাম করেই দিবে আনহি। ধুর, আমি বিয়েই করব না। বিয়ে মানেই প্যারা। দেখো না ভাইয়া কেমন করে তোমার সাথে, একদম পরাধীন হয়ে যাওয়া লাগে। রতি মিনমিনিয়ে বলল, সবাই কিন্তু তোমার ভাইয়া হয় না আনহি। পর মুহূর্তে চুপ হয়ে গেল। রতি নিচু কণ্ঠে বলল, আনহি স্পষ্ট শুনতে পেল সেটা। একটা দীর্ঘশ্বাস পাইতে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো। ব্যাগ থেকে কিছু টাকা বের করলো। তারপর রতির দিকে বাড়িয়ে ধরলো সেটা। এখানে 200 টাকার মতো আছে ভাবি, ডাক্তার দেখানো হবে না, তবে ফার্মেসিতে কথা বলে আপাততর জন্য কিছু ওষুধ আনাতে পারবা। নাও ভাবি। রতির চোখে জল ছাপায়, কষ্টে না, আনহির ভালোবাসা দেখে খুশিতে। সে এক জীবনে কিছুই করতে পারেনি, এটা ঠিক নয়। সে একজন আপনের চেয়েও আপন,
মানুষের সন্ধান পেয়েছে। এই বা কম কিসে? আনহি বিচলিত কণ্ঠে বলল, আরে কাঁদছ কেন? আঙুলের ডগা দিয়ে কার্নিশে জমা পানিটুকু রতি মুছে নিতে নিতে বলল, ওহ, কাঁদছি না তো। আনহি স্তব্ধ হয়ে রতিকে ক্ষণকাল দেখল, তারপর আচমকায় জড়িয়ে ধরল। গাঢ় স্পর্শে রতির বুকে জমাট বাঁধা ব্যথাগুলো নোনা জল রূপে চোখ ভেঙে বেরিয়ে আসতে শুরু করে। রতি কাঁদছে, হু হু করে কাঁদছে, মনের সমস্ত কষ্ট মেটাতে কাঁদছে। আনহি কিছু বলছে না, চুপচাপ রতিকে জড়িয়ে ধরে আছে ধীরভাবে। কাঁদুক মেয়েটা, কাঁদলে মন হালকা হয়। নোটসগুলো গুছিয়ে রাখে আনহি। দেয়াল ঘড়িতে তাকিয়ে দেখল রাত 9টার ঘরে ঘড়ির কাঁটা। পড়তে বসেছিল 7টায়, অনেকক্ষণ পড়ল। রতি যাওয়ার পরই আনহি পড়তে বসেছিল। এখন খুব তৃষ্ণা পাচ্ছে তার। মনে হচ্ছে নদীর সব জল গলায় ঢেলে দিল, এই তৃষ্ণা মিটবে না। আনহি অবাক হয় একটু, এত তৃষ্ণা কেন পাচ্ছে ওর? ভাবনা থামিয়ে ডাইনিংয়ে যায় আনহি, যেখানে ভেবেছিল পুরো এক নদীর পানি লাগবে এই তৃষ্ণা মেটাতে, সেখানে মাত্র হাফ গ্লাস জলে এই তৃষ্ণা মিটে গেল। আনহি আবার অবাক হয়, ইদানিং সে কেমন উলটপালট আচরণ করছে, অদ্ভুত। আনহি নিজের ঘরে ঢোকার সময় একটা চিকন কণ্ঠ শুনতে পেল। মুহূর্তেই আনহির মস্তিষ্ক সচল হয়ে ওঠে। সে পা টিপে টিপে দুপুরের ঘরের দরজার পাশে গিয়ে দাঁড়ায়। বুক ধুকপুক করছে তার, মনে হচ্ছে অনাকাঙ্ক্ষিত কিছুর দেখা পাবে সে। খুব সাবধানে রুমের ভেতর উকি দিতেই চোখে পড়ে লিলি বেগম দুপুরের হাতে টাকা তুলে দিচ্ছে। দুপুর দ্রুত টাকাটা নিয়ে বালিশের তলায় রাখলো। এরপর লিলি বেগমকে জড়িয়ে ধরে বলল, আম্মু, কি বলে যে তোমায় ধন্যবাদ দিব না। উফ, কত বড় একটা চিন্তা মাথা থেকে নামলো আমার। লিলি বেগম দুপুরের এসব আহ্লাদীপনা একদমই সহ্য করতে পারছেন না। তিনি দুপুরকে ঠেলে সরিয়ে নিচু কিন্তু কাঠখোট্টা গলায় বললেন, চাঁদকে কালকে এই টাকা দিয়ে দিবি, আর বলবি যেন কোনো ছবি টবি কারো কাছে পাচার না হয়। আর শোন, এটাই কিন্তু শেষবার। এরপর থেকে আর যদি কোনো আকাম ঘটাস, আমি মোটেও সামাল দেব না। কত অভিনয় করে এই টাকা আনতে হলো আরাফের থেকে জানিস। আনহি যা বোঝার বুঝে ফেলল, আর কোনো কথা শোনার প্রয়োজন তার নেই। সে দ্রুত নিজের ঘরে চলে এলো। দরজা আটকে ফুল স্পিডে ফ্যান ছেড়ে দিয়ে আবির কিমুতে ফোন লাগালো। আনহি ঘামছে। তার ঘরে এত বড় জঘন্য নর্দমার কীট লুকিয়ে আছে, সে বিশ্বাসই করতে পারছে না। আবির ফোন ধরতে আনহি এক নাগালে সব বলে দিল, যা যা শুনেছে, নিজের যা যা ধারণা সব। আবির চুপ করে শুনল। সব বলা শেষে আনহি থামে। আবির বলল, আমার সন্দেহ তাহলে ঠিক। আমার বন্ধু রজব এই কথাই বলেছে। রজবকে? আছে এক ফ্রেন্ড। তোমার বোনের উপর সন্দেহ হচ্ছিল দেখে রজবকে বলেছিলাম দুপুরকে সবসময় চোখে চোখে রাখতে। দুপুর আমাকে মিথ্যে বলে সেদিন গোলাপ গ্রামে গেছে ওই ছেলের সাথে। আর সব সময় রাস্তাঘাটে হাসি তামাশা তো আছেই। তাহলে আপনি এর আগে কেন আপাকে শাসন করলেন না? আমি আসলে বিশ্বাস করতে পারছিলাম না রজবের কথা আনহি। দুপুরকে আমি খুব ভালোবাসি কিনা আমি দোটানায় ছিলাম, কাকে রেখে কাকে বিশ্বাস করব। তবে এখন বুঝতে পারছি এই অসুস্থ সম্পর্ক থেকে আমার মুক্তি চাই, সত্যিই মুক্তি চাই। আর পারি না আমি। ভালোবাসা আছে, তাই বলে তার সব অন্যায় সয়ে তার সঙ্গে থাকতে হবে? আমার তো মনে হয় এরকম অসুস্থ ভালোবাসার মায়াজালে পা ফেলার চাইতে আজীবন চিরকুমার থাকা উত্তম। আবির ক্ষীণ হাসল, তার বুক ভেঙে গুড়িয়ে যাচ্ছে। আনহি মন খারাপ করে বলল, এরকম মনের জোর আমার ভাবির হয় না কেন আবির ভাই? আবির কিছু একটা ভাবলো, তারপর বলল, আমি 4-5 দিনের মধ্যে আসছি, পারলে এর আগেই আসবো। তারপর এই সব যন্ত্রণার ফয়সালা হবে, তুমি চিন্তা করো না। আপনি আমাকে কখনো ভুলে যাবেন না তো আবির ভাই? না বোকামি, তোমার আপার সাথে আমার সম্পর্ক থাকুক আর না থাকুক, তোমার সাথে সবসময় সম্পর্ক থাকবে। আবিরের উত্তরে আনহি খুশি হলো। ফোন রেখে দিল। তারপর জানালার পাশ ঘেঁষে বসলো। আকাশে থালার মতো পূর্ণ চাঁদ। আজ কি পূর্ণিমা? পূর্ণিমা হোক বা না হোক, আজকের রাতটা আনহির কাছে ভীষণ ভালো লাগছে। হুট করে মাঝরাতে ঘুম থেকে উঠে বসে মৌনি। বুক ধুকপুক করছে তার, পুরো শরীর ঘেমে গেছে। তার পাশে ঘুমিয়ে আছে মাধুরী
আজ ময়নার হোসেনের সাথে ঝগড়া করে মেয়ের ঘরে ঘুমাতে এসেছেন। মৌনি এক পলক মাধুরীকে দেখে নিয়ে ধীর পায়ে উঠে দাঁড়ালো। তারপর নিজ শব্দে হেঁটে এলো বারান্দায়। মাধুরী জেগে গেলে সমস্যা হবে ভেবে কোনো প্রকার শব্দ করল না সে। বাহিরে চন্দ্র তারকাবিহীন ম্লান আকাশ। চাঁদ কিছুক্ষণ আগেও ছিল হয়তো, এখন ডুবে গেছে, কেননা আকাশে এখনো ঈষৎ আলো। মৌনি এক পানে সেদিকে তাকিয়ে আছে আর সাক্ষাৎ করছে নিজের ভেতরকার আগুন অনুভূতির সঙ্গে। স্বপ্নে দেখেছে প্রান্তের সাথে সে হানিমুনে যাচ্ছে সাজে। প্রান্ত গায়ে ছাই রঙের একটি শার্ট ছিল আর মৌনি পরেছিল গাঢ় খয়েরি শাড়ি। দুজনে হাতে হাত রেখে হেঁটে বেড়াচ্ছিল একটা খোলা রাস্তায়। কোথাও কেউ ছিল না। আকাশে ঝকঝকে স্বচ্ছ রোদ ছিল। মৌনির হাঁটতে খুব ভালো লাগছিল। আচ্ছা, এরকম একটা স্বপ্ন সে কেন দেখল? কেনই বা তার মস্তিষ্কে সবসময় প্রান্তের বিচরণ, বুকের ভেতর ঠিপ ঠিপ করতে থাকা যে অনুভূতি নিজের অস্তিত্ব জানান দিচ্ছে, এরই বা নাম কি? উত্তর দিক থেকে হুট করে এক টুকরো হাওয়া উড়ে এসে মৌনির গা গত ছুঁল। মৌনি চমকে সম্মিত ফিরে পেল। নিকষ কালো আধারের দিকে তাকাতেই ভয়ে কুঁকড়ে উঠল। মনে হচ্ছে চারদিকে প্রচুর প্রেতাত্মা ঘুরে বেড়াচ্ছে। একটু সুযোগ পেলেই মৌনির রুহটা ছিনিয়ে নেবে। মৌনি জান ছেড়ে দৌড়ে রুমে আসলো। কচমচ হয়ে বিছানায় শুয়ে পড়ল। মায়ের কুল ঘেঁষে হাতের উপর মুখ রেখে ভাবতে লাগলো প্রান্তের কথা। এভাবেই এক সময় ঘুম রাজ্যে পাড়ি জমালো আবার। সকাল সকাল নিজে থেকেই উঠল মৌনি। অন্যদিন মাধুরী অনেকবার ডেকে ডেকে মেরে ধরে ঘুম থেকে উঠান। হাতের উপর মুখ রেখে ভাবতে লাগলো প্রান্তের কথা। এভাবে এক সময় ঘুম রাজ্যে পাড়ি জমালো আবার। সকাল সকাল নিজে থেকেই উঠল মৌনি। অন্যদিন মাধুরী অনেকবার ডেকে মেরে ধরে ঘুম থেকে ওঠান। আজ একা একাই মৌনিকে উঠতে দেখে একটু আশ্চর্য হলেন। খাওয়া নিয়েও মৌনির পেছনে ঘুরঘুর করতে হয় অনেকবার তাকে। আর আজকে মৌনি নিজে থেকেই নিয়ে খেয়ে নিল। তারপর দ্রুত স্কুলের জন্য তৈরিও হলো। মইনুল হোসেন মেয়েকে স্কুল দিয়ে আসার জন্য তৈরি হচ্ছিলেন। মৌনি গিয়ে চঞ্চল গলায় বলল, বাবা, তোমাকে আসতে হবে না, স্যারের সাথে চলে যাবনি আমি। এভাবে বারবার প্রান্তকে বলা কি ঠিক? তাতে কি, উনি কিচ্ছু মনে করবেন না বাবা। তোমার শুধু শুধু কষ্ট করতে হবে না, আমি যাই। ছুটে বেরিয়ে এলো মৌনি। প্রান্ত সবে মাত্র মেইন গেট দিয়ে বেরিয়েছে। মৌনি দৌড়ে তার পাশে গিয়ে দাঁড়ালো। ক্রমাগত হাঁপাচ্ছে সে। মৌনির এমন আচরণে প্রান্ত চমকালো, প্রকাশ করল না। কপালে ভাঁজ সৃষ্টি করে বলল, কি হয়েছে? মৌনি দম নিয়ে বলল, আপনার সাথে স্কুলে যাব। আজকেও? ভ্রু কুঁচকে গেল প্রান্তের। গলা দিয়েও বিরক্তি ঝরছে। মৌনি মনে মনে বলল, যতই বিরক্তি হও না কেন চান্দু, আমি তোমার সাথেই যাব। মুখে বলল, আপনি তো স্কুলের রাস্তা দিয়ে যাবেন, আমাকে একটু সঙ্গে নিলে কি এমন হবে? প্রান্ত কিছু বলতে গিয়েও বলল না। অগত্যা মৌনিকে নিয়ে হাঁটা ধরল। প্রান্তের আজ ক্লাস নেই। কিছু জরুরি নোটস আনার জন্যই ভার্সিটি যাচ্ছে সে। নিশ্চুপ নীরব দুজনে। প্রান্ত বেখেয়ালিভাবে হাঁটছে। মনে আর চোখে বারবার তাকে দেখছে। একটা রিকশার সাথে প্রান্তের প্রায় ধাক্কা লাগবে ভাব। মৌনি হাসকা টানে প্রান্তকে সরিয়ে নিল। প্রান্ত রেগে যাচ্ছিল, কিন্তু ভুলটা সে নিজেই বুঝতে পেরে বলল, থ্যাংক ইউ। খেয়াল করিনি। করবেন কিভাবে? সারাক্ষণ দেখছি এদিক সেদিক তাকাচ্ছেন, ছটফট করছেন। কিছু খুঁজছেন নাকি? তা দিয়ে তোমার কি? আমার কিছু না। বলুন না খুঁজছেন কিছু। প্রান্ত একটু নিভল, অন্যমনস্কভাবে উত্তর দিল, হুঁ। কি খুঁজলেন? যেটা দিয়ে আমার মনে হওয়া একটা ক্ষত সরানো যাবে। মৌনি থমকে গেল। এই কথার মানে সে ভালোভাবে বুঝতে না পারলেও তার মন খারাপ হয়ে উঠেছে। বুকের ভেতর ভার ভার লাগছে। বাকিটা রাস্তা মৌনি চুপচাপ করে রইল। স্কুলের গেটের কাছে গিয়ে মৌনি পিছন ফিরে তাকালো প্রান্তকে বাই বলার জন্য। পিছন ঘুরে দেখলো প্রান্ত তার দিকে ফিরে তাকানো তো দূরে চলে গেছে। প্রান্ত আবার বাসার রাস্তা ধরেছে। তার মন খুব অশান্ত হয়ে আছে। সে ভেবেছিল আজকেও যদি আনহির সঙ্গে একবার দেখা হয়ে যেত। আনহির সাথে ওই একটুক্ষণ দেখা হওয়া প্রান্তের জীবনটা পুরোভাবে বদলে গিয়েছে। গতকাল সারা রাত প্রান্তের ঘুম হয়নি। কেমন ছটফট করেছে সে।
ভার্সিটিতে এখন আর যেতে ইচ্ছে করছে না বলে বাসায় যাওয়ার কথা ভাবছে প্রান্ত। আনমনে পকেটে হাত ঢুকিয়ে ধীর গতিতে হেঁটে যাচ্ছে সে। ঠিক তখনই একটা মেয়ে তার পাশ কাটিয়ে সামনের দিকে এগিয়ে গেল। প্রান্ত চমকে উঠল। পূর্ণ দৃষ্টি মেলে দেখল মেয়েটি আনহি। প্রান্তের মনে রং বেরঙের প্রজাপতিরা ডানা ঝাপটাতে শুরু করেছে। মনের আকাশে মেঘ কেটে গেছে। প্রান্ত হাঁটার গতি বাড়ায়। আনহির পাশাপাশি যেই ডেকে উঠল, শুনুন। আনহি থমকে দাঁড়ালো। পিছন ঘুরে প্রান্তকে দেখে আরো থমকে গেল। ধবধবে ফর্সা গায়ের রংটা নজর কাড়া বলতেই হয়। ছেলেরা এত ফর্সা হলে কেমন যেন দেখায়। থুতনিতে একটা কাটা দাগ, গালের টোল পড়ে আছে। বাম ভ্রুয়ের মাঝ দিয়েও একটা ছোট্ট কাটা দাগ। খুঁতযুক্ত এই চেহারাটাও আনহির কাছে বিশেষ আকর্ষণীয় লাগলো। সে উৎসুক হয়ে উঠল। প্রান্ত সাহস করে আরো এগিয়ে এলো। আনহি আর প্রান্তের মধ্যবর্তী দূরত্ব এখন 1 হাত সমান। এটা আপনার? আনহির দিকে ডান হাত বাড়িয়ে দিল প্রান্ত। সেই হাতের উপর একটা কানের দুল। গতকাল ধাক্কা লাগার সময় খুলে পড়েছিল। আনহি খেয়ালই করেনি। আনহি অবাক হয়। সঙ্গে সঙ্গে কানে হাত দিয়ে দেখে তার এক কানে দুল নেই, অন্য কানে আছে। আর এই কানের দুল নিয়েই সে গতকাল গোটা দিনটা কাটিয়েছে, অথচ একবারও নিজের নজরে পড়েনি। এত গা ছাড়া ভাব কবে থেকে হলো তার? ক্ষীণকণ্ঠে আনহি জবাব দিল, জি আমার। আপনি বোধহয় জানতেনই না আমার কানের দুল হারিয়েছে, তাই না? জি। আড়ষ্টতায় ভরে গেল আনহি। আমি না জানালে হয়তো আগামী 2-3 দিনেও জানতেন না। প্রান্ত হাসল। গালের টোলটা আরো আকর্ষণীয় হয়ে উঠল। সেদিকে তাকিয়ে আনহির বুকে জ্বালা ধরল। এরকম টোল তার কেন নেই? উফ, ধরুন আপনার সম্পদ আপনাকে ফিরিয়ে দিলাম। আনহি হেসে দুলটা নিল। আপনি কি সবার সম্পত্তি সবাইকে এভাবে ফিরিয়ে দেন? না, অতটা উদার নই আমি। যদি কোনো কিছু খুব বেশি পছন্দ হয়ে যায় তাহলে সেটা চুরি করে হলেও রেখে দিই। আমার এই দুলটা বুঝি পছন্দ হয়নি? বলে আনহি জিভ কাটল, চমকালো, লজ্জা পেল। এসব কি বলছে সে? পাগল টাগল হয়ে যায়নি তো? প্রান্ত জবাব দিল না। উত্তরে চমৎকার করে হাসল। আনহির আপাদমস্তক লজ্জায় ভরে উঠল এবার। সে কোনো রকমে বলল, আসি, আবার দেখা হবে কখনো। প্রান্তের উৎকণ্ঠা। আনহি স্তব্ধ চোখে তাকিয়ে হেসে উত্তর দিল, ভাগ্য চাইলে। তারপর দ্রুত পা চালালো, যেন পালিয়ে যেতে চাইছে। প্রান্ত তার আগে বাড়ালো না। সে আবার ভার্সিটির পথ ধরেছে। এখন তার ভার্সিটি যেতে খুব ভালো লাগবে। বুকের ভেতরের খালি খালি ভাবটা এখন আর নেই। সকাল সকাল হাউকাউ শুরু করেছেন লিলি বেগম। চিল্লানোর কারণ, তাসরিফ হুট করে একটা মেয়েকে ঘরে নিয়ে এসেছে। আবার বলছে গতকাল রাতে নাকি এই মেয়েকে বিয়ে করেছে। মেয়ের নাম ছিল, দেখতে কালো, বেটে, মোটা, চোখে মুখে অহংকারে অহংকারে একটা ভাব। লিলি বেগমের আড়ালে বেশ কয়েকটা ঝিলম মুখ বাঁকিয়েছে বেশ কয়েকবার, তবে রয়েছে একদম চুপচাপ। তাসরিফ ঘরে নেই। চিল্লাচিল্লির মুখের পরে কোথায় যেন বেরিয়ে গেছে। ঝিলম একা একা দম বন্ধ করে বসে আছে। তার চেহারায় ঘোর অন্ধকার। দুপুর বেশ তেজ নিয়ে ঘরে ঢুকলো। ঝিলম ভেবাচাকা খেয়ে উঠে দাঁড়াতেই দুপুরের তীক্ষ্ণ বাক্যবান, এই সেরি, তুই আমার ভাইয়েরে ফুসলাইছিস কেন? ঝিলম হতভাগ। তার কপালে বিন্দু বিন্দু ঘাম, নাকের পাঠা ফুলে উঠেছে। ভীষণ রাগ লাগছে তার, ভীষণ। ইচ্ছে করছে কাঁচা আমের মতো ক্যাচ ক্যাচ করে চিবিয়ে খেয়ে ফেলতে দুপুরকে। ঝিলম নিজের ইচ্ছায় খুব কষ্ট দমন করলো। যথাসম্ভব নিচু গলায় বলল, আপা আমাকে ভুল বুঝবেন না। আমি আপনার ভাইকে খুব পছন্দ করি। আমি আপনাদের বাধ্য হয়ে থাকব। আপনারা যেভাবে বলবেন সেভাবেই চলব। আমাকে ক্ষমা করে দিন আপা। দুপুর একটু নিভল। খাটে বসে ঝিলম কেউ বসতে বলল। তারপর বলে, আপনি ভাইয়াকে পছন্দ করেন, ভালো কথা। তাহলে ভাইয়াকে বলতেন, আমাদের বলতে, পারিবারিকভাবে একটা ব্যবস্থা করতাম আমরা। এ মানে আপা, আমার প্রথম স্বামী সজ্ঞানে আমার বিয়ে হতে দিত না। সে এখনো আমাকেই চায়। দুপুর চমকে উঠল, বিড়বিড় করে বলল, আপনার আগে বিয়ে হয়েছে? তখন ঘরে তাসরিফ ঢুকলো। দুপুরের প্রশ্ন শুনে ঝিলমের
আগে সে বলল, 7 বছর। ওর 5 বছরের একটা ছেলে আছে। দুপুর হঠাৎ আক্রোশে ফেটে পড়ে বলল, সব জেনে শুনে এরকম একটা মেয়েকে কিভাবে বিয়ে করলে তুমি ভাইয়া? আয় চুপ কর। ও বিবাহিত, আমিও তো বিবাহিতই ছিলাম। আমার অতিরিক্ত যন্ত্রণায় আমার বউটা চলে গেছে এই বাড়ি ছেড়ে। সে কথা ভুলে যাস কেন? দুপুর থামলো। সত্যি কথাই বলেছে তাসরিফ। 6 বছর আগে তাসরিফ বিয়ে করেছিল, ভালোবেসে, তবে পারিবারিকভাবে। সেই মেয়েকে খুব বেশিই ভালোবাসত সে। নিজের উড়নচণ্ডীর স্বভাব বাদ দিয়ে ঠিকমতো কাজকর্মও করতে লাগলো তখন। তাদের বিবাহিত জীবন ছিল 2.5 বছরের। এই 2.5 বছরে এমন কোনো দিন ছিল না যে দিনটা তোমার মানে প্রথম বউয়ের সুখে কেটেছে। লিলি বেগমের কটূক্তি কথা, অত্যাচার সব হজম করেও তাসরিফের জন্য তোমার সব সহ্য করে গেছে। খাটতে খাটতে সোনার বদন কয়লা হয়ে গিয়েছিল। তারপর এক সময় মেয়ের এই দুর্দশা দেখে তোমার বাবা মা আর মেনে নিতে পারলেন না। তোমাকে চাপ দিতে থাকলেন সব ফেলে চলে আসার জন্য। তোমাও এক সময় হার মেনে নিল, চলে গেল। তাসরিফ অনেকবার চেষ্টা করেছে তোমাকে ফিরিয়ে আনার জন্য। লিলি বেগম দিলেন না। তার ভাষ্য মতে তোমা অন্য ছেলের জন্য তাসরিফকে ছেড়ে চলে গেছে, আর এমন বউ সে কখনোই ঘরে তুলবে না। সমাপ্তি ঘটল তাদের সম্পর্কের। তোমার অন্যত্র বিয়ে হয়েছে, এক বাচ্চার মা ও সুখে আছে এখন। এরপর থেকেই তাসরিফ আবার বদলে গেল, আগের চেয়েও বিগড়ে গেল। সব ছেড়ে নেশা নিয়ে পড়ে রইল। এখন এমন হয়ে গেছে যে তার ভেতরে সমস্ত বিবেক বুদ্ধি লোপ পেয়েছে। চোখের সামনে অন্যায় দেখেও সে নির্বাক হয়ে থাকে। দুনিয়ার প্রতি মনই উঠে গিয়েছিল। তখন আবার দেখা হলো ঝিলমের সাথে। তাসরিফকে নিজের ভালোবাসার জালে আটকে ফেলল। এজন্যই তো এক ছেলে আছে জেনেও তাসরিফ ঝিলমকে বিয়ে করতে আপত্তি করেনি। মেয়ে বিবাহিতা, আবার সন্তান আছে শুনলে লিলি বেগম কোনোদিন এই বিয়ে হতে দিতেন না। তাই চুপে চাপে বিয়েটা করে ফেলেছে তাসরিফ। শোন, ওর অতীত জেনে লাভ নেই। ও কেমন এটা হচ্ছে মেইন। আমার জীবনটা যদি আর একবার থমকে যায় দুপুর, আমি কিন্তু নিজেকে শেষ করে দেব। নয়তো এই ঘর ছাড়া হব। তোমার বেলায় আমি মায়ের মুখ চেয়ে কিছু করিনি, চুপ ছিলাম। এবার থাকবো না। মা যদি ঝিলমকে মেনে না নেয় তবে কান খুলে শুনে রাখ, আমি এই ঘর ছাড়ছি একদমে বলে বলে গেল তাসরিফ। দুপুর গুমোট মুখ নিয়ে উঠে গেল। ঝিলম আতঙ্কিত হয়ে জানতে চায়, কি মনে হয় আমাকে মেনে নেবে? নিতেই হবে। আর আমার ওপর মায়ের আলাদাই আধ্যাত্মিক টান আছে, আমি নিশ্চিত সে মেনে নেবে, জোর গলাতেই বলল তাসরিফ। তারপরও ঝিলম চিন্তামুক্ত হতে পারল না। দুপুর উঠে যাওয়ার কিছুক্ষণ পর লিলি বেগম নিজেই ছুটে গেলেন তাসরিফের ঘরে। তাসরিফ আর ঝিলম মুখোমুখি বসেছিল। লিলি বেগমকে দেখে ঝিলম মাথা নিচু করে ফেলল। তাসরিফ উঠে দাঁড়ালো। তুই নাকি এই বাড়ি ছেড়ে যাবি বলেছিস? তীক্ষ্ণ কণ্ঠে বললেন লিলি বেগম। গর্জে উঠেছেন তিনি। তাসরিফ শান্ত গলাতে জবাব দিল, আম্মা, ঝিলিককে নিয়ে শান্তি মতো সংসার করতে চাই। তারপর একটু থেমে করুণ স্বরে বলল, আর কিছু চাই না। লিলি বেগম অপলক নিজের ছেলের দিকে তাকিয়ে রইলেন। তারপর গলার স্বর অনেকটা নিভিয়ে বললেন, তোর বউকে বলে দিস এই ঘরে থাকতে হলে কাজ কাম করে খেতে হবে। ফাও ফাও শুয়ে বসে থাকলে চলবে না কিন্তু। সংসার করতে আসলে কেই বা শুয়ে বসে খায় আম্মা? আর তোমার ঘরে কেউ শুয়ে বসে খেতে পারবে? কথাটাই শ্লেষাত্মক। লিলি বেগম জবাব না দিয়ে চলে গেলেন। ঝিলম স্বস্তির নিঃশ্বাস ফেলে মাথা থেকে ঘোমটা সরালো। মাত্র 8 ঘন্টার মাথায় লিলি বেগমকে অনেকটাই পটিয়ে ফেলল ঝিলম। নিজের হাতে নাস্তা বানালো। যদিও রুতি মানা করেছিল তবুও সে জোর করেছে। লিলি বেগম আর নাসির মাহাতাবকে খুব আপ্যায়ন করে খাওয়ালো, চা বানিয়ে দিল, লিলি বেগমের জন্য সুপারি কেটে দিল। লিলি বেগম এর পা টিপে দিয়ে আনন্দের সহিত বলল, আম্মা, আপনি চিন্তা করবেন না, আমরা পালিয়ে বিয়ে করছি। এই জন্যে আপনার ছেলে যে জামাই আপ্যায়ন করে থেকে বাদ যাবে তা ভাববেন না। আমি আজই আমার আব্বাকে ফোন দিয়ে বলবো, তারা মেয়ের শ্বশুর বাড়ি ভরিয়ে দিবে, দেখেন। এই এক কথায় লিলি বেগম কুপোকাত। রতি ঘরে ঢুকেছিল দুপুরে কি রান্না হবে জিজ্ঞেস করতে। তখন শুনল লিলি বেগম বলেছেন, তোমারে দিয়াই আসা মা, আমার ছোট ছেলেটার তো কপাল পুরা, ওই তো বউ,
আবার বাপের বাড়ি থেকে একটা সুতাও পায় নাই। আশপাশ দিয়ে কত মানুষ আসছে বিয়ে বাড়ি কি দিছে দেখার জন্য। আমি কাউরে কিছু দেখাইতে পারি নাই। লিলি বেগম দীর্ঘশ্বাস ছাড়েন। ঝিলুম পা টিপা বাড়িয়ে দেয়, বলে চিন্তা করবেন না, আমার আব্বা দেবে। আপনার ছেলেকে ব্যবসাও ধরিয়ে দেবে আমি বললে। আর আপনাদের সবার জন্য যা যা লাগবে সব পাঠাবে। আমি আজকেই কথা বলবো। ওরে আমার লক্ষ্মী মা। লিলি বেগম আবেগে আপ্লুত। রতির নিঃশ্বাস ভারী হয়ে এলো। সে দ্রুত সরে এলো, নিজের রুমে এসে বিছানায় গায়ে এলিয়ে দিল। কলিজায় আগুন ধরিয়েছে যেন কেউ। তার বাবা নিজেই খুব টানাপোড়েনে সংসার চালায়। অবশ্য যদি তার মা থাকতো তাহলে হয়তো একটু একটু করে রতির জন্য সঞ্চয় করত। রতির বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। বাবা মায়ের ছায়া মাথার উপর না থাকলে এভাবেই প্রতি পদে পদে ছেলে মেয়েরা অপদস্থ হয়, কষ্ট পায়। বিশেষ করে মায়ের ছায়া। রতি তার পেটের উপর হাত রেখে বিড় করে বলে, আমি যদি কখনো মা হই খোদা, তবে আমার সন্তানের গতি না করা অবধি তুমি আমায় মাটির বুকে থেকে নিও না। আর যদি আমার সন্তানের জীবন আমার মতোই হয় তাহলে সেই সন্তান জন্ম দেওয়ার আগে আমাকে পৃথিবীর আলো দেখানো বন্ধ করো। এই কষ্ট যে ভীষণ ভয়ঙ্কর, মুখ ভেঙে গুঁড়িয়ে দেয় বারংবার। কেউ বুঝে না, কেউ না।